অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 99 এবং 100 নং পৃষ্ঠা। এখানে যে তোমাদের 100 এবং 101 নং পৃষ্ঠায় প্রশ্ন রয়েছে, ছক পূরণ রয়েছে, সমস্ত আলোচনা এই ভিডিওর মাঝে সমাধান আকারে তুলে ধরবো। এর জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবে। আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান এই জয়েন্টস লাইব্রেরিতে দিয়ে থাকি। তাহলে চলো আমরা একটু 98 নং পৃষ্ঠায় চলে যাই। এখানে লেখা আছে সামাজিক আন্দোলন। অর্থাৎ সামাজিক আন্দোলন হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও দেশে বিদ্যমান সামাজিক ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়। এটাকে বলা হয় সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের উৎপত্তি হয় সমাজে বিদ্যমান কোনো অসঙ্গতি বা বৈষম্যের প্রতি অসন্তুষ্টির ফলে। সুতরাং বলা যায় বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন, অসঙ্গতি ও অসন্তোষ দূর এবং শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতনতা বা সচেতন ও সংঘবদ্ধ প্রচেষ্টা হচ্ছে সামাজিক আন্দোলন। তাহলে আমরা সামাজিক আন্দোলন কাকে বলে সেটা জানলাম। সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা রোধ হয়। তাহলে রাজা রামমোহন রায়ের ফলে কি হয়? সতীদাহ প্রথা বাদ করা হয়। সতীদাহ প্রথা কি? অর্থাৎ স্বামী যদি মারা যেত তাহলে স্ত্রীকেও তার ওই মৃত লাশের সাথে পুড়িয়ে ফেলা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহের প্রচলন করা হয়। এরপর প্রচলন ছিল বিধবারা আর কখনোই বিবাহ করতে পারবে না, কিন্তু এই বিধবা মহিলারাও যে বিয়ে করতে পারবেন এই প্রচলনটা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীতে নারী শিক্ষার বিস্তার, চিরস্থায়ী বন্দোবস্ত আইন, তারপর হচ্ছে বিলোপ করা হয়, ইত্যাদির পরিবর্তন সাধিত হয়। বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে সামাজিক আন্দোলনের চলমান রয়েছে। এ পর্যায়ে আমরা বেশ কিছু সামাজিক আন্দোলন সম্পর্কে জানবো, যেগুলো বিভিন্ন সময় দেশ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে দেখো, এগুলো সম্পূর্ণ পড়বা তুমি। মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন একদম বিস্তারিত পড়ে নেবে, এটা তোমার জানতেই হবে। মার্টিন লুথার কিং কিভাবে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু করেন, তার স্বপ্ন সমূহ কি কি ছিল। মাত্র 35 বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পায়। কত সালে বলতো? 1964 সালে। এখানে বিস্তারিত সম্পূর্ণ পড়াগুলো তোমরা পড়ে নিবা। এরপর দলগত কাজটুকু দেখো, দলগত কাজটুকু এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি। এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধোচ্চারণ বইটি সংগ্রহ করে নিতে পারি। তাহলে নিচের শক্তি কি রয়েছে দেখো, নিচের শক্তি হচ্ছে 101 নং পৃষ্ঠায়। যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি, অর্থাৎ আমরা বিদ্যালয় থেকে কি কি মূল্যবোধ ও রীতিনীতি শিখলাম সেটা এখানে তোমরা লিখবা। তাহলে চলো আমরা যেসব দেখো, যে যে প্রচলিত রীতিনীতি মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি, বিভিন্ন ভাবে জানতে পারি। আমি এখানে 22টা বলছি, তোমরা 5-6টা ওখানে অন্তর্ভুক্ত করে দেবা, তাতেই হবে, যেটা তোমার কাছে ভালো লাগে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা, পরিবার ও বিদ্যালয় সমাজের নিয়মকানুন মেনে চলা, রাস্তার পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করা, ক্লাসের শিক্ষক আসলে উঠে দাঁড়িয়ে সালাম দেওয়া বা সম্মান জানানো, ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের সাহায্য করা, বাড়িতে যে কোনো কাজে মা বাবাকে সহায়তা করা, নিজের কাজ নিজে করা, অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা, নতুন মানুষের সাথে কথা বলার সময় তাকে নিজের পরিচয় দেওয়া, এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা, অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা চর্চা করা। পরমত সহিষ্ণু কি? মানে অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে শোনা, এটাকে বলা হয় পরমত সহিষ্ণুতা। রাস্তায় বা হাট বাজারে যে কোনো সমাবেশে এমন ভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয়। সহপাঠীর সাথে দেখা হলে হাসি খুশি ভাবে কুশল বিনিময় করা, নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া, কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনা করে মীমাংসা করা, শিক্ষকের পড়ার সময় হইচই না করা, শ্রেণীকক্ষে আসবাবপত্রে পরিচ্ছন্ন করে রাখা, সহপাঠীর কোনো জিনিস ধরার আগে অনুমতি নেওয়া, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং শ্রেণীকক্ষ নোংরা না করা, নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা এবং অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা, পরিবার, বিদ্যালয়, সমাজের সত্য কথা বলা, পরিবার, বিদ্যালয় ও সমাজে যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা, আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে বিচার না করা, অর্থাৎ ধনী গরিব এই ভিত্তিতে কাউকে যেন আমরা বিচার না করি। এই ছিল হচ্ছে তোমাদের বিদ্যালয় থেকে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ শেখা। এর বাইরেও যদি আমাদের বিদ্যালয়গুলো শিখিয়ে থাকে, তোমরা তা লিখে অন্তর্ভুক্ত করতে পারো। তোমাদের জায়গা কম, তুমি 4-5টা লিখলেই তোমার জায়গা শেষ হয়ে যাবে। এরপরে একটু দেখবো
কি লেখা আছে। এখন আমরা দলে আলোচনা করে নির্ধারণ করলাম রীতিনীতি ও মূল্যবোধগুলো কোনগুলো আমাদের সমাজে প্রচলিত নয়। দেখো এখানে কি লিখবা, অনুশীলন গাইডলাইন রীতিনীতি ও মূল্যবোধ এখানে লিখবা কোথায় চর্চা করব, কোন রীতিনীতি বা কোন মূল্যবোধ কোথায় চর্চা করবা, কিভাবে চর্চা করবা, এই ছকটা তোমরা পূরণ করে ফেলবা। কিভাবে পূরণ করবা তাও আমি তোমাদেরকে দেখাই। আজকে আমাদের কিন্তু এই 101 নং পৃষ্ঠা পর্যন্তই আলোচনা করা থাকবে। পরবর্তী সমাধানও আমরা ধারাবাহিকভাবে এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তাহলে আমরা অনুশীলনী গাইডলাইন এই ছকটি পূরণ করে আসি, চলো। দেখো এটি ছিল মূলত তোমাদের বিদ্যালয়ের রীতিনীতি, যেগুলো আমরা শিখি বিদ্যালয় থেকে, যে রীতিনীতি ও মূল্যবোধগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে কোন কোন রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত আছে দেখো, যেখানে সেখানে ময়লা না ফেলা, রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, কেউ যখন কথা বলবে তা ধৈর্য সহকারে শোনা, কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনা করা, তারপর সহপাঠী কোনো জিনিস ধরার আগে অনুমতি নেওয়া ইত্যাদি। এই রীতিনীতিও আমাদের সমাজ থেকে শিখতে পারি, বা সমাজে এই রীতিনীতিগুলো প্রচলিত আছে। এই তথ্যটাও তোমরা জানলা সমাজে কি কি রীতিনীতি প্রচলিত আছে। এরপরে আমরা আলোচনা করব রীতিনীতি ও মূল্যবোধ নির্ধারণের ভিত্তিতে গাইডলাইন তৈরি। আচ্ছা, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা। আচ্ছা দেখো, কোথায় এই চর্চা করবা, পরিবার, বিদ্যালয় এবং সমাজে। কিভাবে চর্চা করবা, আমাদের চেয়ে বয়সে যারা বড় তাদের মতামতকে সম্মান জানানো এবং তাদের কাজে সহায়তা করা, দেখা হলে হাসি মুখে কুশল জিজ্ঞাসা করার মাধ্যমে চর্চা করতে পারি আমরা। বয়সে যারা ছোট তাদের পড়াশোনার ব্যাপারে সহায়তা করতে পারি, বাড়িতে বিদ্যালয়ে বিভিন্ন কাজে সহায়তা করে এই মূল্যবোধের চর্চা করতে পারি আমরা। রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করা, এটা কোথায় ব্যবহার করব আমরা, সমাজে, কারণ এটি তো সামাজিক একটি সম্পদ। সুতরাং এটা কোথায় প্রচলিত হবে, সমাজে। কিভাবে প্রচলিত হতে পারে, রাস্তাঘাট পারাপারের সময় আমরা নিয়ম কানুন চলবো এবং জেব্রা ক্রসিং ব্যবহার করব, তারপর হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করব। বাড়িতে যে কোনো কাজে মা বাবাকে সহায়তা করা, এটা কোথায় চর্চা করব, পরিবারে, যেহেতু মা বাবা। কিভাবে করবে সেটা এখানে বলা আছে। অন্যায়ের অন্যের মতামত শোনার ক্ষেত্রে কর্মঠ সহিংসতা চর্চা করা, এটা কোথায় হতে পারে, পরিবারে, বিদ্যালয়ে, সমাজ, সব জায়গায় হতে পারে। অর্থাৎ আমাদের পরিবারের কোনো সদস্য, ক্লাসে বা সমাজের কোনো ব্যক্তি যখন মতামত দিবে তার মতামতকে গুরুত্বের সহিত দেখবো আমরা। এবার দেখো, রাস্তাঘাট বা বাজারে যে কোনো সমাবেশে এমন ভাবে চলা যাতে অপরের চলাচলে সমস্যা না হয়, এটা কোথায় তুমি চর্চা করবা, সমাজে। রাস্তাঘাটে বসে বা টেলিফোনে জোরে শব্দ করে কথা না বলা এবং জায়গা দখল করে বা রাস্তার মধ্য স্থান থেকে না হাঁটা। এরপরে নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা, অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা, এটা কোথায় তুমি চর্চা করবা, পরিবারে, বিদ্যালয়ে, সমাজে। কিভাবে নিজ ধর্মের আচার বিধি বিধান মেনে চলবা, উৎসব অনুষ্ঠানে অংশ নিবা, অন্য ধর্মের বন্ধু এবং ধর্ম বা আচার বিধি নিয়ে কটূক্তি করবা না। আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে বিচার না করা, মানে কেউ ধনী গরিব এই নিয়ে কটূক্তি না করা, এটা কোথায় তুমি চর্চা করবা, পরিবারে। পরিবারের কেউ গরিব ধনী থাকতেই পারে, বা পরিবারে কারো মেধা ভালো মেধা খারাপ থাকতেই পারে। বিদ্যালয় ও সমাজে কারো সাথে এই আর্থিক অহংকার দেখাবো না আমরা। অর্থাৎ আমাদের সমাজে বসবাসকারী অসহায় ধনী গরিবের মাঝে আমরা কখনোই এই ধরনের আচরণ করব না। তাহলে এই ছিল তোমাদের অনুশীলনী কাজ, অর্থাৎ অনুশীলনী গাইডলাইন 2, তাই না? অর্থাৎ এই ছকটি ছিল অনুশীলনী গাইডলাইন। এই ছকটি পূরণ করে দেখালাম কিভাবে। এখানে 3টা দেওয়া আছে তোমাদের, আর আমি 7 থেকে 8টা দিয়ে দিছি। তোমার যেটা পছন্দ হয় তুমি ওই জায়গা থেকে 3টা এখানে অন্তর্ভুক্ত করে দিতে পারো। আজকের ভিডিও এই 101 নং পৃষ্ঠা পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।